কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল তোমার যেটা ওয়েট করা গেল না? কেন? এমন কি জরুরি কাজে যাচ্ছিলেন আপনি যে আমার সাথে দেখা করতে আসতে রাগ উঠে যাচ্ছে আপনার? নাইট ক্লাবিং করাটা আমার সাথে দেখা করার থেকে বেশি জরুরি? ভাইয়া, ডোন্ট মেডেল ইন মাই পার্সোনাল লাইফ। আরে চিল চিল লিটল সিস, তোর পার্সোনাল লাইফ নিয়েই কথা বলতে এসেছি। মানে কি? শিহাব একটা চালাকির হাসি দিল। এই হাসিটা ভালোই চেনে সাজিয়া। তখনই এই হাসি ওর ভাইয়ের ঠোঁটে আসে যখন সে এমন কোনো জটিল প্ল্যান নিয়ে চিন্তা করে যার শেষ প্রান্তে তার জন্য কোনো লাভের জিনিস লুকিয়ে আছে। ভাইয়া কি বলবো জলদি বলো, আই ডোন্ট হ্যাভ অল নাইট। তোর বিয়ে ঠিক করেছি আমি। মাথায় আকাশ ভেঙে পড়ল সাজিয়ার। কি? হুম। হ্যাভ ইউ গন ম্যাড? আমি এখন বিয়ে করব কেন? আর তুমি আমার জন্য ছেলে খুঁজবা কেন? আমার নিজের কি কোনো পছন্দ থাকতে পারে না? এই কথা শুনে সাথে সাথে শিহাবের চেহারাটা পুরো শক্ত হয়ে গেল। বরফ ঠান্ডা কণ্ঠে বলল, আছে নাকি কেউ? যদি থাকে তাহলে কালকের মধ্যে ব্রেকআপ করবি তুই। ইউ হ্যাভ টু ম্যারি দ্য গাই আই চুজ ফর ইউ। ভাইয়া, আর ইউ ক্রেজি? ইয়েস আই অ্যাম। সাজিয়া আর কথা বাড়ালো না। এটা নিয়ে ও জানে ওর ভাইয়ের রাগ কতটা ভয়ঙ্কর। চুপ করে বসে ভেতরে ভেতরে ফুঁসতে থাকলো। কিছুক্ষণ পরে স্বাভাবিক হলো শিহাব। সাজিয়া বোন, বাবা মা চলে যাওয়ার পর তুই তো আমার শেষ ভরসা। তোর কারণেই তো বেঁচে আছি রে বোন। তোর ফিউচারটা না সিকিউর করতে পারলে আমি মনেও শান্তি পাবো না। উফ ভাইয়া, ডোন্ট বি সেন্টিমেন্টাল, বলো কি হয়েছে? সামনে এগিয়ে আসলো শিহাব। শোন, একটা জ্যাকপট হাতে লেগেছে। মানে কি? সেদিন যে মিন্টু আঙ্কেলের বাসায় একটা মহিলার সাথে পরিচয় করিয়ে দিলাম, তোর মনে আছে? ওই যে দেশ থেকে এসেছেন যে। হুম হুম, মনে আছে। কি হয়েছে তাতে? ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মিসেস রাহেলা বেগম খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মা। বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং কোম্পানিজদের মধ্যে একটা এটা। ইন্টারন্যাশনালিও তারা বেশ রিনাউড। দে আর মাল্টি মিলিয়নিয়ার্স। সাজিয়ার চেহারার ভাবে কোনো পার্থক্য আসলো না এসব শুনে। সো হোয়াট ইফ শি ইজ আ মিলিয়নিয়ার? I am not আচ্ছা, I am not talking about her, silly. I am interested about her son, the chairman of the group. সেই পার্টিতেই শুনলাম মিসেস রাহেলা বেগম নাকি তার একমাত্র ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট লিটল সিস। তোর বিয়ে যদি খান ইন্ডাস্ট্রিজের মালিকের সাথে আর হয়, আর কি লাগে বলতো? ইউ ক্যান স্পেন্ড দ্য বেস্ট অফ ইউর লাইফ লাইক এ কুইন। ঠোঁট টেনে বিরক্তির ভাব আনলো সাজিয়া। ভাইয়া, তোমার কথা আমার মাথায় একদমই ঢুকছে না। তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে যে সে একজন এলিজেবল ব্যাচেলর। সো তার জন্য মেয়ে খুঁজতে তো এতদূর বিদেশে আসা লাগে নাকি? দেশেই তো মেয়েদের লাইন লেগে যাওয়ার কথা। দেয়ার ইজ ডেফিনেটলি আ ক্যাচ, সামথিং ইজ রং। দেখতে দেখতে খারাপ নাকি লোকটা? না না, এ দেখ, আই হ্যাভ এ পিকচার অফ হিম। শিহাব নিজের মোবাইল থেকে ছবি বের করলো ধ্রুবর। ওদের কোম্পানি ওয়েবসাইট থেকে পেলাম। আই থিঙ্ক হি ইজ কোয়াইট হ্যান্ডসাম। ছবিটা ভালোভাবে দেখলো সাজিয়া। অপলক চেয়ে রইল কিছুক্ষণ। মনে মনে নিজেকেই বলল, হ্যান্ডসাম ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট ফর হিম। এত সুন্দর দেখতে। কিন্তু ভাইয়ের সামনে ধরা দিল না। হুম, আছে মোটামুটি। তাহলে তার এখনো বিয়ে হয়নি কেন? দেখো যে 10টা গার্লফ্রেন্ড আছে। আরে 10টা থাকুক আর 20টা, বিয়ে তো একজনকেই করবে, তাই না? অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট লাকি গার্ল টু বি ইউ। দেখ, আমাদের চান্স কিন্তু ভালোই। আব্বুর ক্লোজ ফ্রেন্ড ছিলেন ধ্রুবর বাবা। আব্বুকে বিজনেসেও হেল্প করেছিলেন। সেই দিক থেকে আমরা তো তাদের পূর্ব পরিচিতই। উই আর লাইক ফ্যামিলি। আন্টি তোকে তার ছেলের বউ বানাতে এমনিতেই রাজি হয়ে যাবেন, দেখিস। এবার কিছু আর বলল না সাজিয়া। ওর চুপ থাকা দেখে অভয় পেল শিহাব। বোনকে আবার বলল, আর শোন, ধ্রুবর একটাই বড় ভাই ছিল, সেও মারা গেছে। এখন ধ্রুবই সবকিছুর একমাত্র অংশীদার। তুই চিন্তা করতে পারিস হোয়াট ইট মিনস? তোদের ফিউচার জেনারেশনেরও কোনো টেনশন নেই, সব ওদেরই হবে। এটাকে জ্যাকপট বলবো না তো আর কি? হঠাৎ লজ্জা পেল সাজিয়া। ধুর ভাইয়া, কই থেকে কথা কই নিয়ে গিয়েছো তুমি? হাসলো শিহাব। আচ্ছা শোন, আমি তাহলে কথা চালাই, দেখি কিভাবে সব সেটিং করা যায়। তোর বিয়ে তো আমি এখানে দেবই দেব।
আজ সকাল থেকে ঢাকার আকাশে বৃষ্টির আনাগোনা পাওয়া যাচ্ছে। গত 3 দিনের জমে থাকা মেঘগুলো অবশেষে মনে হয় সিদ্ধান্ত নিয়েছে ঝরে পড়ার, তাই চুপচুপ করে পানির ধারা বয়ে চলেছে। সকাল থেকে আরিশা আজ বেশ সুস্থ। বুধবারের পর এই 3 দিনের মধ্যে আর জ্বর আসেনি, তাই খাট থেকেও রেহাই পেয়েছে সে। তবে অনিমার কড়া নজর তার উপর আছে। অনিমা আরিশার খাওয়া দাওয়া, গোসল সবকিছুর খেয়ালই রাখছে। এই কদিন ধরে ধ্রুব শুধু ওদেরকে দূর থেকে দেখছে, আর প্রতিবারই মনে মনে প্রশান্তির হাসি হাসছেও। আরিশা সুস্থ হওয়াতে বাকিরাও অনেক খুশি। মনে হচ্ছে আজ এই বাসার ভেতর সূর্য এসে চারদিকে আলোকিত করে গেছে। আরিশার খিলখিলানো হাসিতে পুরো বাড়ি গমগম করছে এখন। আরিশাকে অনামিকা গোসল করিয়ে জুস খাওয়াচ্ছিল। যখন ধ্রুব ওদের কাছে এলো, আরিশার পাশে বসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মাথায় একটা চুমু দিয়ে জিজ্ঞেস করলো, আমার আম্মুটা কেমন আছে এখন? একদম ভালো আছি বাবা। ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে তো আমার মাকে আজ একটা ট্রিট দিতে হয়, তাই না? ট্রিট? ইয়ে, কোথায় যাচ্ছি আমরা বাবা? ধ্রুব আরিশার এক্সাইটমেন্টে হেসে ফেলল। জিনাত আন্টি ফোন দিয়েছিল, আজকে রামিসার বার্থডে। ও হ্যাঁ, তাই তো। বাবা, আমাদের সাথে আন্টিও যাবে? অনিমা কিছু বলার আগে ধ্রুব সেই দুষ্টু হাসিটা অনিমাকে দিয়ে বলল, অবশ্যই আন্টি যাবে। আন্টিকে ছাড়া তো আমরা যাবোই না, তাই না আরিশা? অবশ্যই বাবা, আন্টিকে ছেড়ে আমরা যাব না। অনিমা নিজের ঠোঁট দুটো একে অপরের সাথে দাবিয়ে ধ্রুবর দিকে তাকালো। কপট রাগ চোখে স্পষ্ট হলো ওর। ধ্রুব নিজের ঠোঁট টিপল, তবে নিঃশব্দে হাসার জন্য। দুপুরের মধ্যে বৃষ্টির বেগ অনেক বেড়ে গেল। ঝমঝম করে এক নাগারে পড়তে লাগলো তা। অনিমা আরিশাকে দুপুরের খাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আরিশাও সন্ধ্যার পার্টিতে গিয়ে খেলবে বলেই সুন্দর মতো ঘুমিয়ে গেল। তবে নার্গিস আসলো রুমে। অর্ণিমা অর্ণিমা মিস, আপনারা আর স্যারের লাঞ্চ টেবিলে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্যারকে বলেন নিচে নামতে। আমি গোসলটা সেরেই ঝটপট আসছি। মিস, স্যার তো রুমে নেই। ও ও কোথায় তিনি? ছাদে উঠে আসলো অনিমা। প্রচুর বেগে বৃষ্টি হচ্ছে, সাথে হু হু করে হালকা বাতাসও বইছে। অনিমা দেখতে পেল ধ্রুবকে ছাদে চৌকাছে দাঁড়িয়ে থাকতে, আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কি যেন ভাবছে। অনিমা যে ওর পাশে দাঁড়িয়ে গলা পরিষ্কার করার আওয়াজ করাতে ওর দিকে চমকে তাকালো ধ্রুব। সরি, আপনাকে চমকে দিতে চাইনি এভাবে। অপরাধীর সুরে বলল অনিমা। ধ্রুব নিজেকে পরক্ষণের সামনে হাসলো। ওর দিকে তাকিয়ে অনিমা সাথে মনে হলো খুশি হয়েছে। বৃষ্টির পানে যে অনিমার সামনে স্মৃতির পাতা মেলে ধরলো। ভাইয়া আর মিথিলা বেঁচে থাকতে আমরা 3জন কখনো বৃষ্টিতে ভেজা মিস করতাম না। কয়েকদিন টানা বৃষ্টি হলে প্রতিদিন না পারলে অন্তত 2-3 দিন তো ভিজতামই। প্রথম যেদিন বৃষ্টি হতো সেদিন নার্গিসকে বলতাম পেঁয়াজু ভাজার জন্য। ছাদের ওপাশে ওই ছাউনিটা দেখছো না, ওখানে বসে আমরা প্রথমে প্লেট ভরে পেঁয়াজু খেতাম আর মনের সুখে গল্প করতাম। তারপর বের হতাম খোলা আকাশের নিচে। বৃষ্টি যতক্ষণ থাকতো ততক্ষণ ভিজতাম আমরা। অনিমা খেয়াল করলো ধ্রুব কথাগুলো বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেছে। চোখের কোণে পানি জমেছে। ওর দেখে ভীষণ মায়া লাগলো অনিমার। ঝট করে সিদ্ধান্ত নিয়ে ফেলো। এখন তো এত তাড়াতাড়ি পেঁয়াজুর ব্যবস্থা হবে না, তবে এই বলে ছাদে ঢুকে গেল অনিমা। ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তো পুরোই অবাক। আরে কি করছো? ঠান্ডা লেগে যাবে তো তোমার। লাগলে লাগুক, কিন্তু আজ আপনার সাথে বৃষ্টিতে ভিজবই আমি। এখন আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকতে চান নাকি আসবেন আমার কাছে? হাত বাড়িয়ে দিল অনিমা। ধ্রুবর পক্ষে এই আহ্বান মানা করা একেবারেই অসম্ভব। অনিমার হাতটা ধরে ছাদে পা রাখলো। পানির প্রবল বর্ষণের মাঝে আকাশের দিকে তাকালো দুজন। আকাশের বিশালতা উপভোগ করলো মন ভরে। হঠাৎ ধ্রুবর চেহারাটা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। জোরে জোরে হাসলো। সেই হাসি সংক্রামিত হলো অনিমার মাঝেও। ধ্রুব অনিমার হাতটা শক্ত করে ধরে ওকে নিয়ে দিল এক ছোট 3 ধাপে বানানো ছাদটার সবচেয়ে উঁচু তলাটায় নিয়ে গেল ওকে। এই ছাদটা সবচেয়ে ওপরে থাকার কারণে অন্যগুলোর তুলনায় অনেক ছোট। এই ছাদেরও এখন একটা ছাউনি বানানো। জানো, বৃষ্টির সময় আমি আর ভাইয়া রেস লাগাতাম এই ছাদের সিঁড়ি পর্যন্ত। তাই কি আমাকে নিয়ে এভাবে দৌড়ে আসলেন এখানে? ধ্রুব অনিমার দিকে একটা মিষ্টি হাসি দিয়ে তাকালো। থ্যাঙ্কস অনিমা, আজ তোমার জন্য আবার আগের মতো ভিজে মজা পাচ্ছি। হয়তো আগের থেকেও বেশি ভালো লাগছে আজ। তাই না? আগের থেকে বেশি মজা পাচ্ছেন? জীবনেও বিশ্বাস করব না এটা আমি।
বলে অনিমা অন্যদিকে ঘুরে যেতে চাইল, তবে ওর হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো ধ্রুব। অনিমার পিঠ জড়িয়ে ধরে আলিঙ্গনে বেঁধে নিল ওকে। মেয়েটার মুখে লেপটে থাকা ভেজা চুলগুলো একটা একটা করে নিজের আঙুল দিয়ে সরিয়ে দিল। চোখের পলক থেকে ফোঁটা পড়া পানির কণার মাছ দিয়ে দেখল অনিমাকে। আগে ভাইয়া তার মিথিলাকে নিয়ে ভিজতো বৃষ্টিতে, আর আমি তাদের ভালোবাসাটা দেখতাম। কিন্তু আজ আমি আমার অর্ণিমাকে নিয়ে বৃষ্টিতে ভিজছি। আজ আমার ভালোবাসাটা দেখছি আমি। এত কিছুর মাঝে নিজেকে সম্পূর্ণ ভুলে বসেছিল অনিমা। ধ্রুবর স্রোতে পুরো বয়ে গিয়েছিল। একভাবে চেয়ে আছে ও ধ্রুবর দিকে, অনুভব করছে প্রত্যেকটি মুহূর্ত। ধ্রুবর মুখ থেকে বের হওয়া একটা একটা কথা ওর সারা শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছিল। ধ্রুব তাকে কি যেন বুঝতে চাইল অনিমার চোখে, তারপর নিজের মুখটা নামিয়ে আনলো, নিজের ঠোঁটটা কাছে নিয়ে আসলো অনিমার ঠোঁটের। এতক্ষণ অনিমা কিছুই বলেনি, তবে এখন ভীষণ লজ্জা পেল। ধ্রুব আর এগোনোর আগে নিজের মুখ লুকিয়ে নিল ধ্রুবর বুকে। ধ্রুবকে জড়িয়ে ধরে ফেললো পেছনে হাত দিয়ে। হঠাৎ অনিমার এই কাণ্ডে প্রথমে একটু হকচকে গেল ধ্রুব, তারপর হেসে দিল। অনিমা লজ্জাটা বুঝতে পারল, আগলে নিল অনিমাকে নিজের ভেতরে। এভাবে দাঁড়িয়ে রইল দুজন এই খোলা আকাশ থেকে নেমে আসা ঝর্ণার নিচে। শাওনি বের হয়ে চুল মুছতে মুছতে কিছুক্ষণ আগে ঘটে যাও ছাদের ঘটনা চোখের সামনে জলজান্ত হয়ে উঠল অর্ণিমার। লজ্জায় এখনও গাল গরম হয়ে আছে ওর। ধ্রুব ওর দিকে আস্তে আস্তে নিজের ধাপ আগাচ্ছে। সেই মুহূর্তটা চিন্তা করতেই ট্রাভেলে নিজের মুখ লুকালো অর্ণিমা। তবে কিছুক্ষণ পরেই ওঠালো মুখটা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলা শুরু করলো। আচ্ছা এত কেন লজ্জা পাচ্ছি আমি? কিছুই তো হয়নি আমাদের মাঝে। হ্যাঁ, সে এসেছিল আমার কাছে, তার ঠোঁট কিন্তু আমি তো মুখ লুকিয়ে ফেলেছিলাম। তাহলে কেন লজ্জা পাচ্ছি এভাবে? ধর, আমিও পারি। কি সব চিন্তা করেই যাচ্ছি, এগুলো এখন বাদ। কিন্তু বাদ বলে কি আর বাদ দেওয়া যায়? যে কনফিডেন্স নিয়ে রুমে এই কথাগুলো বলেছিল অনিমা ধ্রুবর সাথে লাঞ্চ করতে বসে, সে সব জানালা দিয়ে উড়ে গেল। ভীষণ পরিমাণে লজ্জাবোধ করতে লাগলো ও। কোনোভাবেও ধ্রুবর দিকে তাকাতে পারছিল না, প্লেটের দিকে এক নাগারে তাকিয়েছিল শুধু। ধ্রুব খাচ্ছিল আর দেখছিল অনিমাকে। মেয়েটার লজ্জা ওর চোখে মুখে ভাসছিল। নিঃশব্দে হেসে দিল ধ্রুব। অনিমাকে সহজ করতে অন্য প্রসঙ্গ নিয়ে কথা শুরু করলো। অর্ণিমা, রামিসাকে বার্থডেতে কি দেওয়া যায় বলো তো? মাথা উঠালো অনিমা। বেবির বয়স কত? 4-5 হবে মনে হয়। তাহলে খেলনা দেয়া যেতে পারে। বড় ডল সাউজ টাইপের কিছু দিলে খেলতে পারবে। ভালো আইডিয়া। তাহলে আমাদের একটু আগে বের হতে হবে, গিফট কিনে তারপর যেতে হবে। ইতস্তত করে বলল অনিমা। আমার যাওয়াটা কি খুব জরুরি? মানে আমি তো কাউকে চিনি না ওখানের। তোমার কাউকে চেনা লাগবে কেন? তুমি তো আমার সাথে থাকবা। না মানে টানে কিচ্ছু না, তুমি যাচ্ছ, দ্যাটস ইট। আচ্ছা, আমাকে নিয়ে যাওয়ার জন্য এত পাগল হয়েছেন কেন বলেন তো? তোমার সাথে যতটা পারা যায় সময় কাটাতে চাই। এতক্ষণে যাও একটু স্বাভাবিক হয়েছিল অনিমা। ধ্রুবর অকপটে বলা শেষ কথাটাই আবার লজ্জায় লাল হয়ে গেল ও। একটু থেমে আবার বলল, কিন্তু আমি তো কোনো পার্টি আর নিয়ে আসিনি এখানে, সব আমার ফ্ল্যাটে। ও, তাহলে চলো এখনই যে নিয়ে আসি। এমনিতেও 4টা পার হয়ে গেছে। লাঞ্চ করে বের হলো ওরা অনিমার ফ্ল্যাটের উদ্দেশ্যে। বেল বাজাতেই প্রিয়া দরজা খুলল। অনিমার সাথে ধ্রুবকে দেখে ভীষণ অবাক হলো। অনিমা পরিচয় করিয়ে দিল। উনি ধ্রুব, আরিশার বাবা, আর ও হচ্ছে প্রিয়া, আমার ফ্ল্যাটমেট। আমরা কলেজ থেকেই ফ্রেন্ড। ওর বাসাও চট্টগ্রাম। অনিমার দিকে হুট করে অবাক চোখে তাকালো ধ্রুব। ওর অবাক চোখ দেখে অনিমা পাল্টে অবাক হলো। তবে দুজনেই প্রিয়ার সামনে নিজেদের সামলে নিল তৎক্ষণাৎ। প্রিয়া ধ্রুবর দিকে তাকালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো। আরিশা কেমন আছে? ওর জ্বরের কথা শুনে খুব টেনশন হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো। আপনার বান্ধবী খুব খেয়াল রেখেছে আরিশার। প্রিয়ার সামনে ধ্রুবর মুখ থেকে নিজের প্রশংসা শুনে খুব লজ্জা লাগলো অনিমার। প্রিয়ার ঠোঁটে টেপা হাসি দেখে আরো সতর্ক হয়ে গেল ও। তাড়াতাড়ি ধ্রুবর দিকে তাকিয়ে বলল, প্রিয়া, তুই ওনাকে নিয়ে ড্রয়িং রুমে বস, আমি আসছি রুম থেকে। এই বলে নিজের রুমের দিকে দৌড় দিল অনিমা। প্রিয়া ধ্রুবকে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। 10 মিনিট গল্প করার পর প্রিয়ার একটা আর্জেন্ট কল আসাতে ধ্রুবর থেকে অনুমতি নিয়ে নিজের রুমে চলে গেল। ধ্রুব পায়চারি করতে লাগলো রুমে। হাঁটতে হাঁটতে অনিমার দরজার কাছে পৌঁছালো। টোকা দিতেই দরজা খুলে দিল অনিমা। ও, আপনি ভেতরে আসুন। অনিমা দরজা ছেড়ে দিল ধ্রুবর জন্য। ভেতরে এসে সোজা জানালার কাছে গেল ধ্রুব। আরে, এটা তো খুবই সুন্দর একটা জায়গা। কাপড় ব্যাগে ঢোকাচ্ছিল অনিমা। ধ্রুবর দিকে তাকিয়ে হাসলো। হ্যাঁ,
এই স্পটটা আমারও খুব পছন্দের। আপনার সাথে রাতে এখানে বসেই কথা বলতাম। তাই নাকি? ধ্রুব অনিমার দিকে একবার হেসে রুমে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। অনিমা আবার ব্যস্ত হয়ে পড়লো নিজের ব্যাগ গোছাতে। দেখতে দেখতে ধ্রুবর চোখ হঠাৎ পড়লো অনিমার স্টাডি টেবিলের ওপর। তুমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো তোমার টেবিলটা। আমার যে কি বাজে অবস্থা, আর এখন অফিসের কাজগুলো নিয়ে আরো বেশি মেসি হয়ে গেছে আমার টেবিল। এই বলতে বলতে এমনিতেই টেবিলের উপর রাখা একটা খাতা হাতে ওঠালো ধ্রুব। অজান্তেই পাতা ওঠাতেই ওর চোখ ছানো বড় হয়ে গেল। গোটা গোটা অক্ষরে ওকে নিয়ে অনিমা লেখা দেখতে পেল। ওকে নিয়ে 4টা গুণাবলী লিখেছে অনিমা। ভালো করে সব পড়ল ধ্রুব। পেটে খেল ধরে হাসি উঠল ওর। ঠোঁট টিপে সেই হাসি হাসতে হাসতে পেছন করে অনিমাকে দেখলো কাজে ভীষণ মগ্ন হয়ে আছে। ওর সামনে গিয়ে ওকে ডাকলো ধ্রুব। অনিমা, হুম। এটা কি? ঝট করে পেছনে ফিরল অনিমা। বোধহয় ধ্রুব টোনে কিছু একটা আঁচ করতে পেরেছে। ধ্রুবর হাতে সেই খাতাটা দেখে আকাশ ভেঙে পড়ল ওর মাথায়। যা বছর বুঝে ফেল। আপনি এই খাতা পেলেন কোথায়? কেন, তোমার ডেস্কের ওপর ছিল। খাতাটা এই দিকে দিন। বলে খাতাটার দিকে হাত বাড়ালো অনিমা। তবে ধ্রুব তার আগে নিজের হাত উঁচিয়ে নিয়েছে। হুম, খাতাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি আর একটু দেখতে চাই। এমন কিছু নাই এটার ভেতরে, সব বোরিং লেকচার্স। ও তাই নাকি? আমার বোরিং লেকচার্স পড়তে খারাপ লাগে না, আর এখানে যা লেখা আছে তা আমার ভালোই ইন্টারেস্টিং মনে হয়েছে। থমকে গেল অনিমা। কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো। আপনি পড়েছেন? এবার সে পেটে খিল দাঁড়ানো হাসিতে ফেটে পড়ল ধ্রুবর মুখ। অনিমা এই ফাঁকে ওর হাতে থেকে খাতাটা নিয়ে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেল। রাগান্বিত দৃষ্টিতে তাকালো ধ্রুবর দিকে। এভাবে অন্যের জিনিস অনুমতি ছাড়া পড়তে হয়, ব্যাড ম্যানার্স। অন্য জিনিস কই পড়লাম? এই যে গার্লফ্রেন্ডের খাতাই তো পড়লাম আমি। তারপরেও আমার হোঁচট খেল অনিমা। ধ্রুবর দিকে চোখ শুরু করে তাকালো। গার্লফ্রেন্ড? প্রেমিক প্রেমিক একটা হাসি দিল ধ্রুব। কেন, ভুল বলেছি কিছু? ধ্রুব মনে করেছিল এই কথাই লজ্জা পেয়ে যাবে অনিমা। তবে তার ধারে কাছে দিয়েও গেল না ও। অবশ্যই ভুল বলেছেন, আমি আপনার গার্লফ্রেন্ড হলাম কখন? পুরা হতবাক হয়ে গেল ধ্রুব। এ কি বলে মেয়েটা? কপাল কুচকে জিজ্ঞেস করলো ওকে। মানে কি, আমরা একে অপরকে? কথা শেষ করতে দিল না ওকে অনিমা। একে অপরকে কি পছন্দ করি, এই তো? হ্যাঁ, তা তো করি। তাতে কি আমি আপনার গার্লফ্রেন্ড হয়ে গেলাম নাকি? কোনো টোপোজের বালাই নাই, সোজা গার্লফ্রেন্ড। আপনিই না বলেছিলেন যে আপনি যদি আমাকে কখনো প্রপোজ করেন তাহলে সেটা অনেক গ্র্যান্ড হবে। এই আপনার গ্র্যান্ডের অবস্থা। অনিমার কথায় প্রথম দিকে ভয় পেলেও আস্তে আস্তে হাসি আসলো ধ্রুবর মুখে। অনিমাকে কি ইঙ্গিত দিচ্ছে তা বুঝতে বাকি রইল না ওর। পেছন থেকে হুট করে অনিমার কোমর জড়িয়ে ধরে ওর পিঠকে নিজের বুকের সাথে ঠেকালো ধ্রুব। অনিমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল ওকে। তোমাকে তো নিজের মেনেই নিয়েছি, এবং আমি জানি তুমিও আমাকে নিজের করে নিয়েছো। তবে হ্যাঁ, ধ্রুব তার অর্ণিমাকে অফিসিয়ালি প্রপোজ করবে। অর্ণিমাকে বলে দিও তৈরি থাকতে সেই সময়ের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা, আজ দুপুরে যেভাবে আমার থেকে মুখ লুকিয়েছো, সেই মুহূর্তে কিন্তু আমি তোমাকে মুখ লুকাতে দেবো না অর্ণিমা। নিজের অধিকার দিয়ে সম্পূর্ণরূপে তোমাকে আমার করে নিবই। তৈরি থেকো তুমি। ধ্রুবর বলা কথাগুলো যথেষ্ট চাইতেও বেশি ছিল অনিমার কান গরম করে দেওয়ার জন্য। লজ্জা মিশ্রিত একটা হাসি এসে নিজের কোনো দিয়ে হালকা করে ধ্রুবর পেতে ধাক্কা মারল। ধ্রুবর আলিঙ্গ থেকে নিজেকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল। ইস, বইয়ে গিয়েছে আমার তৈরি থাকতে। আমি হ্যাঁ বলবো এটার ব্যাপারে কিভাবে কনফিডেন্ট হলেন আপনি? নাও তো করে দিতে পারি। ধ্রুবর কষ্ট হলো না অনিমার দুষ্টুমি বুঝতে। খাতায় কি লেখা ছিল আমি কিন্তু পুরোটা পড়েছি। খুবই স্ট্রং 4টা কোয়ালিটি আমার ব্যাপারে লিখেছো তুমি। কি কি যেন ছিল? হ্যাঁ, মনে পড়েছে। আমি একজন ভালো বাবা, কোয়ালিফাইড বিজনেসম্যান, অসম্ভব হ্যান্ডসাম। অনিমা লজ্জায় ধ্রুবর মুখ নিজের হাত দিয়ে বন্ধ করে দিল। চোখ দিয়ে হেসে দিল ধ্রুব। ওর হাতটা সরিয়ে জিজ্ঞেস করলো। আসলেই তোমার কাছে আমাকে হ্যান্ডসাম মনে হয়? আরে এসব তো আমি ওই যে আন্টি যেদিন প্রথম বিয়ের কথা বলেছিলেন সেদিন লিখেছিলাম। এগুলো এমন কিছু না। ও, তো আমি তোমার কাছে এখন আর হ্যান্ডসাম নেই? ঝট করে ধ্রুবর দিকে তাকালো অনিমা। না মানে হ্যাঁ আছেন তো। কি কি মানে? কি আছি তোমার কাছে? হ্যান্ডসাম। হঠাৎ অনিমা বুঝতে পারল যে ধ্রুবকে খেপানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটা হাতে নিয়ে ধ্রুবকে হাসি মুখে তবে করো গলায় বলল।
আপনি অনেক ফাইজলাম করছেন, চলেন তো এখান থেকে। এতক্ষণ ধরে দুজন এই রুমে, প্রিয়া প্রিয়া বুঝলে একটা কেলেঙ্কারি হবে। তবে ধ্রুবর এই মুহূর্তে অনিমার সাথে মজা করার মনে হয় ভূত চেপেছে ঘাড়ে। ও হ্যাঁ প্রিয়া, আমাকে যেন ওর সামনে কি বলে ইন্ট্রোডিউস করালে? আরিশার বাবা, তাই না? আমি তোমার কাছে শুধুই তোমার স্টুডেন্টের বাবা হই। অনিমা ধ্রুবর পিছে যেয়ে ওর পিঠে ধরে